হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা টটোমেরিজম টপিকের শেষ ভিডিওতে এসেছি। মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ইন টটোমেরিজম সেটা হচ্ছে স্টেবিলিটি অফ এনল, অর্থাৎ পার্সেন্টেজ এনল কন্টেন্ট। এইটা নিয়ে আজকে আমাদের আলোচনা। এবার কীরকম কোয়েশ্চেনটা পরীক্ষাতে আসে, কত একটা পার্টিকুলার কিটোন সেটা যদি এনলে কনভার্ট হয় তাহলে ইকুইলিব্রিয়াম অবস্থায় ওই পার্টিকুলার সলিউশনটাতে কত পার্সেন্ট কিটোন কত পার্সেন্ট এনল থাকছে সেইটা হচ্ছে আমাদেরকে মেজার করতে হয়। এবার এক্স্যাক্টলি কত পার্সেন্ট মানে কোয়ান্টিটি সেইটা দরকার নেই, আমাদের যেটা করতে হয় যে 3-4টে কম্পাউন্ড দিয়ে দেয়, বলা হয় যে এদের মধ্যে কোনটার স্টেবিলিটি সব থেকে বেশি, বা স্টেবিলিটির একটা ইনক্রিজিং বা ডিক্রিজিং অর্ডারে সাজাও এরকম। তো এক্স্যাক্টলি ভ্যালুগুলো আমাদের মনে রাখতে হয় না, শুধুমাত্র কারণগুলো মনে রাখতে হয় যে কারণে এনলের স্টেবিলিটি বেড়ে যায় বা কমে যায়। এবার শুরুতে একটা বক্স এখানে আমি লিখে রেখেছি, এখানে আমরা বলছি স্টেবিলিটি ফ্যাক্টরস। কিটো ফর্ম আর এনল ফর্মকে কোন কোন ফ্যাক্টর স্টেবিলিটি দেয়। কিটো ফর্মের ক্ষেত্রে বলছে বন্ড এনার্জি বেনিফিট অফ 18 কিলো ক্যালোরি পার মোল এক্সট্রা দেন এনল ফর্ম। মানে কি, মানে কিটো ফর্মে যে বন্ডসগুলো থাকে, সি ডাবল বন্ডও থাকে, সি সিঙ্গেল বন্ড সি সিঙ্গেল বন্ড এইচ ইত্যাদি যে বন্ডগুলো আছে তাদের মিলিত বন্ড এনার্জি কত সেটা ক্যালকুলেট করা হলো। আর ওদিকে এনল ফর্মে ধরো সি ডাবল বন্ড সি থাকে, সি সিঙ্গেল বন্ড ও থাকে, সি এইচ বন্ড থাকে, এই সমস্ত বন্ডগুলোর এনার্জি ক্যালকুলেট করা হলো। দেখা যায় যে অন অ্যান অ্যাভারেজ কিটো ফর্মে 18 কিলো ক্যালোরি পার মোল এক্সট্রা বন্ড এনার্জি। আর বন্ড এনার্জি যত বেশি হবে তার মানে তত বেশি স্টেবিলিটি। সুতরাং বন্ড এনার্জির এই ফ্যাক্টরের উপরে ভিত্তি করে কিটো ফর্ম কিন্তু পার মোলে 18 কিলো ক্যালোরি বেশি, কী বলবো, ওকে ভাঙতে বেশি এনার্জি লাগবে, মানে ও বেশি স্টেবল কিটো ফর্ম। আর ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এবং রেজোনেন্স এনার্জি এই দুটো ফ্যাক্টর থেকে স্টেবিলিটি পায় হচ্ছে এনল ফর্ম। ঠিক আছে, কিটো ফর্মে আমরা জেনারেলি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং দেখি না। এনল ফর্মে 6 কিলো ক্যালোরি পার মোল করে যদি হাইড্রোজেন বন্ডিং হয়, ইন্ট্রামলিকুলার চিলেশন যাকে আমরা বলি, তাহলে পার মোলেও 6 কিলো ক্যালোরি করে কী বলবো স্টেবিলিটি ওর বেড়ে যায় আর কি। আর রেজোনেন্স এনার্জি মানে যদি এক্সটেন্ডেড রেজোনেন্স থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখি যে 15 কিলো ক্যালোরি পার মোল করে এনার্জি, রেজোনেন্স এনার্জি বেশি হয়। রেজোনেন্স এনার্জি বেশি মানে অবশ্যই স্টেবিলিটি বেশি। তো সেই ক্ষেত্রে আমরা এটুকু জানলাম যে কিটো ফর্ম তার যা স্টেবিলিটি তার মূল কারণ হচ্ছে বন্ড এনার্জি ফ্যাক্টর, আর এনল ফর্মের মূল স্টেবিলিটি ফ্যাক্টর হচ্ছে রেজোনেন্স এনার্জি এবং ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। আচ্ছা, এবার এক্সাম্পলগুলো বলা শুরু করছি। প্রথমে আমরা মোনোকার্বনিল কম্পাউন্ড নিয়ে আলোচনা করবো, যেখানে সি ডাবল বন্ডও এর সংখ্যা একটা। তো আমরা সব থেকে সোজা এক্সাম্পল নিয়ে শুরু করি। ধরো CH3 CO CH3। এখন এইটা হচ্ছে এমন একটা কম্পাউন্ড যেখানে আমরা দেখি যে অলমোস্ট 100% এটা কিটো ফর্মেই থাকে। যদি এখান থেকে তুমি এনলে যাও তাহলে দেখা যাবে যে এনলের যে স্ট্রাকচারটা যেটা হচ্ছে, ধরো এরকম হলো কিছু একটা, এখানে মিথাইল হোক বা অন্য যে কোনো আর গ্রুপ হোক না কেন, যাই হোক না কেন, অলমোস্ট তারা 100% কিটো ফর্মেই থাকে। এনল খুবই কম, প্রায় 0, মানে ধরে নাও খুব প্রিসাইসলি বললে 10⁻⁻⁴%, 0.0001%। এবার এক্ষেত্রেই তুমি যদি এই ওপেন চেন কম্পাউন্ড না নিয়ে যদি তুমি একটা সাইক্লিক এরকম কম্পাউন্ড নাও, সাইক্লিক মোনোকার্বনিল যেখানে একটাই মাত্র কিটোন গ্রুপ আছে, সেক্ষেত্রেও আমরা দেখি যে কিটো ফর্মটাই খুব বেশি আর কি থাকে আর কি ইকুইলিব্রিয়াম মিক্সচারে। এক্ষেত্রেও এনলের কন্টেন্ট খুবই কম, কিন্তু এনলটা কি হয় সামান্য একটুখানি বেড়ে যায়। OH ধরো এরকম একটা পেলাম আমরা, অ্যারাউন্ড 1% মতো, 1.2% মতো আমরা পাই। এবার আমি যে কথাটা একটু আগে বলছিলাম যে আমাদেরকে কিন্তু কোনো কোয়ান্টিটি মানে ভ্যালু মনে রাখতে হবে না। এখানে 1.2%, এখানে এত পার্সেন্ট মনে রাখতে হবে না। কি মনে রাখতে হবে আমাদের? কম্প্যারিজন, কোনটা বেশি কোনটা কম সেইটা। এটা জাস্ট একটা এক্সাম্পল মানে বলার জন্য বলছি আমি আর কি, যে দুটোতেই মানে মোনোকার্বনিলের ক্ষেত্রে সবসময়তেই অলমোস্ট 100% কিটো ফর্মে তারা এক্সিস্ট করে। ইকুইলিব্রিয়াম মিক্সচারে এনলের পার্সেন্টেজ খুবই কম। তবু যদি আমরা কম্পেয়ার করি ওপেন চেন কম্পাউন্ডের তুলনায় সাইক্লিক স্ট্রাকচারে এনলের পার্সেন্টেজ সামান্য একটু বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? বৃদ্ধি পায় মানে বোঝাই যাচ্ছে যে ওপেন চেন কম্পাউন্ডের এনলের থেকে
এই এনলটার স্টেবিলিটি বেশি, এটার থেকে এটার স্টেবিলিটি বেশি। আসলে কি হয়, আসলে এইখানে যেটা হয় যে এই যে সি, আচ্ছা আগে এটা বলি, এই যে সি সিঙ্গেল বন্ড ও যেটা আছে, সি এটা ধরো কার্বন, কার্বন আর সিঙ্গেল বন্ড ও, এই বন্ডের বন্ডকে ভিত্তি করে আর কি রোটেট করতে পারে গ্রুপটা, ঠিক আছে। কখনো ওইচটা ওইদিকে মানে এইভাবে রোটেট করে। এবার এই যে রোটেশনটা, ওইচ বন্ডের রোটেশনটা অনেকটা ফ্রি, এখানে মানে ফ্রিলি রোটেট করতে পারে। এইখানে এই সিও বন্ডের এই যে রোটেশন যদি আমি দেখাই এইভাবে, তাহলে সেইটা খুব একটা ফিজিবল নয়। কেন ফিজিবল নয়? কারণ ধরো এখানে মিথাইল আছে, বা মিথাইলের জায়গায় যদি অন্য যে কোনো গ্রুপ আসে, অ্যালকিল গ্রুপ, তাহলে তার সাইজ আরও বাড়বে। সেই বড় সাইজের সঙ্গে এই ও আর এইচ যখন ঘুরছে এইভাবে, তাদের সঙ্গে একটা স্টেরিক হিন্ড্রেন্স হয়, স্টেরিক রিপালশন হয়। স্টেরিক রিপালশনের জন্য এখানে সি সিঙ্গেল বন্ড ও বন্ডের রোটেশন রেস্ট্রিক্টেড। কিন্তু এইখানে সি ও বন্ডের রোটেশন রেস্ট্রিক্টেড নয়, কারণ এই সাইক্লিক যে স্ট্রাকচারটা নিচের দিকে আছে, এইটা তো মানে একটা ফিক্সড, তো সেই কারণে এখানে রোটেশনটা খানিকটা হলেও পসিবল। এবার এই রোটেশনের ফলে কি হয়? রোটেশনের ফলে সিস্টেমের এন্ট্রপি খানিকটা বেড়ে যায়। এই এন্ট্রপি বেড়ে যাওয়াটা ফাইনালি ওর স্টেবিলিটিটাকে বাড়িয়ে দেয়। সেই কারণে আমরা বলি যে যদিও দুটোতেই অলমোস্ট 100% এরা কিটো ফর্মেই এক্সিস্ট করে, কিন্তু ওপেন চেনের তুলনায় সাইক্লিক স্ট্রাকচারে এনলের কন্টেন্ট সামান্য বেড়ে যায়। তো দেখো এখানে লিখছি যে স্টেরিক ক্রাউডিং রেস্ট্রিক্টস ফ্রি রোটেশন অফ সি সিঙ্গেল বন্ড ও বন্ড। আর এইখানে 2 নম্বরে রোটেশন অ্যাবাউট সিও বন্ড ইজ ফ্রি ডিউ টু কম্প্যাক্ট স্ট্রাকচার অফ দ্য রিংটার কম্প্যাক্ট স্ট্রাকচারের জন্য ওপরে রোটেশনটা অ্যালাউড। দিস ফ্রি রোটেশন ইনক্রিজেস এন্ট্রপি অফ দ্য সিস্টেম হুইচ ইন টার্ন ইনক্রিজেস স্টেবিলিটি অফ দ্য এনল। তাহলে মূল কথা হচ্ছে যে এই ফ্রি রোটেশনের জন্য এনল কন্টেন্ট এই ওপেন চেনের থেকে সাইক্লিক স্ট্রাকচারে বেড়ে গেল। কিন্তু মূল যে কথাটা, যে এখানে আদারওয়াইজ এখানে মানে দুটো কম্পাউন্ডেই অলমোস্ট 100% করে কিটো ফর্ম কেন এক্সিস্ট করছে, এনল ফর্ম এইটার থেকে এইটা কেন বেশি স্টেবল সেইটা তো বোঝা গেল, কিন্তু অ্যাকচুয়ালি এনল ফর্ম কেন এখানে ট্রেস অ্যামাউন্টের এই মনোকার্বনিল কম্পাউন্ডে, সেইটার কারণটা কি? সেটার কারণটা আমরা একটু আগে দেখলাম যে পার মোলে বন্ড এনার্জি রেসপেক্টে কিটো ফর্ম কিন্তু 18 কিলো ক্যালোরি পার মোল বেশি স্টেবিলিটি পায়। আর এনল ফর্ম স্টেবিলিটি পায় কোত্থেকে? ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং আর এক্সটেন্ডেড রেজোনেন্স। এবার এইখানে ও আর এই এনলের মধ্যে একটু খানিকটা রেজোনেন্স আছে, কিন্তু এখানে হাইড্রোজেন বন্ডিং নেই ইন্ট্রামলিকুলার। তাহলে যদি এর এ পার মোল যদি 18 কিলো ক্যালোরি করে বেড়ে যায় এর স্টেবিলিটি, আর এক্ষেত্রে এক্সটেন্ডেড রেজোনেন্সের জন্য 15 কিলো ক্যালোরি করেছিল, তো তাও কম্প্যারেটিভ বিচারে কিটো ফর্ম অনেক এগিয়ে থাকবে। সেই কারণে আমরা ফাইনালি কি পাই, যে এখানে কিটো ফর্ম অনেক অনেক বেশি স্টেবল। এরপর হচ্ছে ডাইকার্বনিল, যেখানে দুটো কিটোন গ্রুপ থাকবে। তার মধ্যে প্রথম টাইপ হচ্ছে 1,2 ডাইকিটোন। 1,2 মানে পাশাপাশি দুটো কার্বনে দুটো কিটো গ্রুপ থাকবে। তো প্রথম এক্সাম্পল হচ্ছে CH3 CO, তারপরে আবার CO CH3। এখানে 1,2 বলতে এটা যদি 1 হয় তাহলে এটা 2। এখন এই নাম্বারিংটা অবশ্যই আইউপিএসসি এরকম মানে ওই মেথডে নয়, জাস্ট এটা বোঝানোর জন্য যে পাশাপাশি দুটো কার্বনের দুটো কার্বন গ্রুপ থাকবে। এবার এই পার্টিকুলার কম্পাউন্ডে এমনিতে এখন যে স্ট্রাকচারটা আমরা এঁকে রেখেছি, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে অক্সিজেনের নিশ্চয়ই দুটো করে লোন পেয়ার থাকবে। এবার এই পার্টিকুলার কম্পাউন্ডটাতে এই লোন পেয়ার আর লোন পেয়ারের মধ্যে একটা রিপালশন কাজ করবে। এই লোন পেয়ার রিপালশন কী করবে? এই পার্টিকুলার স্ট্রাকচারটাকে ডিস্টেবিলাইজ করে দেবে। এখন যেহেতু সিসি সিঙ্গেল বন্ডের সাপেক্ষে রোটেশন অ্যালাউড, কী হবে? এই বন্ডটা রোটেট করে যাবে। রোটেট করে গিয়ে জিনিসটাকে দেখতে এরকম হয়ে যাবে, একটা সি ডাবল বন্ড ওপরে আর একটা সি ডাবল বন্ডও নিচে, দুটো পরস্পরের একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাবে। এর ফলে কি হলো? এর ফলে লোন পেয়ার রিপালশন ইজ মিনিমাইজড, মিনিমাইজড হয়ে গেল, অর্থাৎ এটা একটা স্টেবল কম্পাউন্ড হয়ে গেল। এইবার এই কম্পাউন্ডের যদি এনোলাইজেশন ঘটে তাহলে কি হবে দেখো। তাহলে ধরা যাক CH3 CO, এখানে ধরো COH ডাবল বন্ডেড CH2, এটা যদি এনল হয়, এই এনল কম্পাউন্ডে কি আছে? ক্রস কনজুগেশন, ঠিক আছে? ক্রস কনজুগেশন কীরকম? ক্রস কনজুগেশন দেখো, এই যে অক্সিজেনের লোন পেয়ার, এইটা এখানে
রেজোনেন্স করতে চাইবে, আবার আবার এই ডাবল বন্ডটাও মানে এখানে পাই সিগমা পাই রেজোনেন্সটাও হতে চাইবে, ফলে একটা অন্যটাকে বাধাপ্রাপ্ত করবে। তো আমরা এটাকেই ক্রস কনজুগেশন বলি। ক্রস কনজুগেশন সবসময় সিস্টেমের কী হবে, স্টেবিলিটি কমাবে। যদি এক্সটেন্ডেড কনজুগেশন হতো তাহলে অবশ্যই এনল ফর্মে আমরা এর আগে শুরুতেই দেখলাম যে এক্সটেন্ডেড কনজুগেশন থাকলে সেখানে স্টেবিলিটি বাড়ে। তো সেটা নেই, কোনো হাইড্রোজেন বন্ড নেই, তার ফলে এইটা খুবই আনস্টেবল একটা কন্ডিশন। উপরন্তু কিটো ফর্মে যেখানে লোন পেয়ার রিপালশন একদমই মিনিমাইজড, 0 হয়ে গেছে, ফলে এটা খুবই স্টেবল একটা ফর্ম। সেই কারণে আমরা এখানেও এক্সক্লুসিভলি আমরা 100% এখানে 1,2-ডাই কিটোনটাকে আমরা দেখি যে তারা কিটো ফর্মে এক্সিস্ট করে, এনল ফর্মে এক্সিস্ট করে না। কিন্তু আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি এরকম, যে ধরা যাক এরকম একটা সাইক্লিক স্ট্রাকচার আছে যেখানে পাশাপাশি দুটো কার্বনে কিটোন গ্রুপ আছে। এবার এখানেও কিন্তু এই অক্সিজেনের লোন পেয়ার রিপালশন আছে, এই রিপালশনটা এখানেও সম্ভব। কিন্তু এটার যেটা প্রথম কেসে যেটা এই কম্পাউন্ডের যেটা সুবিধা ছিল সে হচ্ছে এই রোটেশনটা অ্যালাউড, ফলে রোটেশন করিয়ে লোন পেয়ার রিপালশন মিনিমাইজ করতে পেরেছিল। এইখানে যেহেতু স্ট্রাকচারটা লকড মানে রিং স্ট্রাকচার, তার ফলে এখানে ওই রোটেশনটা অ্যালাউড না, তার ফলে এই লোন পেয়ার রিপালশনটাকে মিনিমাইজ করার একমাত্র উপায় হচ্ছে এনোলাইজেশন। তো যদি এবার এখান থেকে এনল তৈরি হয় তাহলে কি দেখা যাবে, দেখো একটা ডাবল বন্ড রাখলাম আর একটা এইখানে ও এখানে এইচ দিলাম, ঠিক আছে, এখানে ধরো ডাবল বন্ড এসে গেছে, তাহলে এনোলাইজেশন হয়ে গেছে। এইবার এই পার্টিকুলার স্ট্রাকচারে এক তো প্রথম কথা লোন পেয়ার রিপালশন এটা আউট হয়ে গেল। 2 নম্বর হচ্ছে ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং আসলো, যেটা হচ্ছে এই স্ট্রাকচারকে অত্যন্ত বেশি স্টেবিলিটি দেবে। সেই জন্য এই ক্ষেত্রে যেখানে আমরা সাইক্লিক 1,2-ডাইকিটোন দেখছি সেখানে আমরা দেখি যে এক্সক্লুসিভলি এইখানে 100%ই এখানে এটা এনল ফর্মে এক্সিস্ট করে, কিটো ফর্মে এক্সিস্ট করে না। দেখো দুটোর ক্ষেত্রেই আমি এবার রিজনটা লিখে রেখেছি যে লোন পেয়ার রিপালশন ইন কিটো ফর্ম ইজ রিমুভড বাই রোটেশন অ্যারাউন্ড সিসি সিঙ্গেল বন্ড। এই রোটেশনের ফলে লোন পেয়ার রিপালশনটা রিমুভড হয়ে গেল। নাও 2 C ডবল বন্ড ও বন্ডস, দুটো কিটোন গ্রুপ যেহেতু রয়েছে, এক একটা 18 কিলো ক্যালোরি পার মোল করে এক্সট্রা স্টেবিলিটি দেয় সিস্টেমকে। তো যেহেতু দুটো আছে সুতরাং ইট গিভস হাই বন্ড এনার্জি টু কিটো ফর্ম অ্যান্ড গিভস স্টেবিলিটি। আর এনুয়াল ফর্মটা কেন স্টেবল নয় সেটা তো বললামই। আর এই ক্ষেত্রে 2 নম্বরের ক্ষেত্রে লিখছি যে সিন্স রোটেশন ইজ লকড ইন কিটো ফর্মে রোটেশন লকড, লোন পেয়ার রিপালশন ক্যান বি মিনিমাইজড অনলি থ্রু এনোলাইজেশন হলো, রিপালশন মিনিমাইজড হলো, প্লাস কি হলো, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং অলসো গিভ স্টেবিলিটি টু এনল ফর্ম। সেই কারণে এখানে এনলটা 100% আর ওপেন চেনটাতে কিটোটা 100%। এরপর হচ্ছে দেখো 1,3-ডাইকিটোন, অর্থাৎ এটাকে আমরা অনেক সময় অল্টারনেট ডাইকিটোনও বলি। মানে আর এক্সাম্পল লিখলেই বুঝতে পারো, CH3 CO CH2 CO CH3, অর্থাৎ যে দুটো কার্বনিল গ্রুপ একটা 1 হলে অন্যটা 3, বা আমরা বলছি অল্টারনেট, একটা বাদ দিয়ে আর তারপরেরটা C ডবল বন্ড গ্রুপ। এবার এই ধরনের কম্পাউন্ডে কী হচ্ছে দেখো, যদি আমি এনলটা বানাই, এনলটা হচ্ছে যদি বানাই তাহলে এরকম দেখতে হবে। দেখো CH3 CO CH ডাবল বন্ড COH CH3 হলো, এটা হচ্ছে এনল। এইবার দেখা গেছে এখানে এক্সপেরিমেন্টালি যে এনলটা 76%, মানে এনলের এখানে পার্সেন্টেজ বেশি ইকুইলিব্রিয়াম মিক্সচারে। এবার এটার পেছনে কারণ হচ্ছে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ দেখো CH3CO, ঠিক আছে, CH3CO, এই C এর পাশে কী আছে, সিঙ্গেল বন্ড CH, তারপরে ডাবল বন্ড C, এখানে একটা মিথাইল আছে, আর এই C এর সঙ্গে আছে O, তারপরে আছে H। বুঝতেই পারছি যে এইখানে একটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড হচ্ছে, যেটা
যেটা কি করছে, একটা 6 মেম্বার্ড রিং তৈরি করছে, মানে চিলেশনটা অনেক স্ট্রং এখানে, ঠিক আছে। তাহলে ইন্ট্রা মলিকিউলার H বন্ডিং উইথ 6 মেম্বার্ড রিং, খুবই স্টেবল একটা জায়গায় নিয়ে যাচ্ছে এনলটাকে। এছাড়া কি আছে দেখো, এইখানে এই যে অ্যালকিনটা তৈরি হয়েছে, অ্যালকিনের সাপেক্ষে এটা আলফা কার্বন, এই আলফা কার্বনে 3টে আলফা হাইড্রোজেন আছে, মানে 3টে হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন অ্যাটম। এটাও কি করছে, অ্যালকিনটাকে স্টেবিলিটি দিচ্ছে। প্লাস সবথেকে বেশি যেটা আরও একটা বড় ফ্যাক্টর, সেটা হচ্ছে দেখো এইখান থেকে, মানে এই যে ওএইচটা আছে, এই ওএইচ থেকে শুরু করে একদম এই পর্যন্ত একটা এক্সটেন্ডেড রেজোনেন্স আছে, তাই না? পাই সিগমা লোন পেয়ার, এক্সটেন্ডেড রেজোনেন্স। এই তিনটে কারণে সিস্টেম যতটা স্টেবিলিটি পাচ্ছে, সেইটা এই দুটো কিটোন গ্রুপের যে বন্ড এনার্জির যা যোগফল তাকে ওভারকাম করে যাচ্ছে। তার ফলে এটা আমরা 76% পাই। অর্থাৎ আমাদের তো আবার বলছি আমি, পার্সেন্টেজ মনে রাখার দরকার নেই, আমাদের শুধু মনে রাখতে হবে যে এটাতে এনল কন্টেন্ট বেশি হচ্ছে। হ্যাঁ, এইবার এটার সঙ্গে আমাদের অ্যাকচুয়ালি এই 1,3 ডাইকিটোনটাই এই পার্টিকুলার পোর্শনের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। সেই জন্য আমরা 1,3 ডাইকিটোনের আরও কয়েকটা এক্সাম্পল নেব। এবার সেই এক্সাম্পলগুলো যতগুলো নেব, ধরো যাক 5-6টা এক্সাম্পল নিলাম। এবার পরীক্ষায় কোয়েশ্চেনটা এরকম আসে, এই 5-6টা এক্সাম্পলের মধ্যে 4টে ধরো দিল, যে এই 4টেকে এনল কন্টেন্টের পার্সেন্টেজ এনল কন্টেন্টের বা এদের স্টেবিলিটি অফ এনলের ইনক্রিজিং অর্ডারে সাজাও বা ডিক্রিজিং অর্ডারে সাজাও, এরকম। এবার তা সেইটা করার আগে, মানে আরও এক্সাম্পলস নেওয়ার আগে একটা জিনিস এখানে আমাকে বলতেই হবে, সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আমরা এই নামটা তোমরা আগে শুনেছো কি না আমার জানা নেই, সেটা হচ্ছে অ্যাক্টিভ মিথাইলিন গ্রুপ। এইটা সম্পর্কে একটুখানি জেনে নিতে হবে। অ্যাক্টিভ মিথাইলিন গ্রুপ মানে হচ্ছে, আমরা সংক্ষেপে AMG বলি, অ্যাক্টিভ মিথাইলিন, অনেকে মিথিলিন উচ্চারণ করেন, একই ব্যাপার। তো দেখো CH2 গ্রুপটার নাম হচ্ছে মিথিলিন গ্রুপ, আমরা জানি। যদি কেউ CH3Cl লেখে, আমরা এটাকে বলি মিথাইল ক্লোরাইড। তেমনি যদি CH2 দুটো মানে ভ্যালেন্সি ফাঁকা আছে, যেহেতু এখানে Cl দিলে দুটো হবে, তো যদি CH2Cl2 আমরা লিখি, তাহলে আমরা এটাকে বলি মিথিলিন বা মিথাইলিন ক্লোরাইড। তো এই মিথাইলিন গ্রুপের দুপাশে যদি দুখানা -M গ্রুপ থাকে কোনো কারণে, -M মানে বুঝতেই পারছি স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এখন দুখানা -M গ্রুপ যদি দুদিকে থাকে, তাহলে কি হয়, এই যে দুটো হাইড্রোজেন মিথাইলিন গ্রুপের, এই দুটো হাইড্রোজেন হাইলি অ্যাসিডিক হয়ে যায়, মানে অ্যাজ এ প্রোটন এই হাইড্রোজেনগুলো বাইরে বেরোতে পারে। এর একটা এক্সাম্পলই হচ্ছে এই পার্টিকুলার কম্পাউন্ডটা। তো এইখানে দেখো, এই যে CH3CO, এটা একটা -M গ্রুপ। -M গ্রুপের মানে দেখতে কেমন হয়, আমরা রেজোনেন্স পড়ার সময় পড়েছি যে X ডাবল বন্ড Y এরকম হয়, যেখানে Y এর ইলেকট্রোনেগেটিভিটি ইজ গ্রেটার দ্যান X। তো সেটা এখানে সেটাই হচ্ছে। তো এই একটা -M গ্রুপ, এই একটা -M গ্রুপ। তাহলে আমরা এই পার্টিকুলার যে মিথিলিনটা মাঝখানে আছে, আমরা এটাকে বলবো একটা অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ, ঠিক আছে। তো আমি লিখছি এটাকে আরেকবার, ওটাকেই আরেকবার লিখছি, দেখো। তো এইটা হচ্ছে একটা অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ, মাঝখানের যে CH2টা আছে। এবার এই অ্যাক্টিভ মিথিলিন গ্রুপের একটা হাইড্রোজেন, কি বলছি, হাইলি অ্যাসিডিক, ঠিক আছে, হাইলি অ্যাসিডিক হাইড্রোজেন। কোনটা? মিথাইলিন গ্রুপের যে হাইড্রোজেনটা। তো এর এই হাইড্রোজেনটা যত বেশি অ্যাসিডিক হবে, আমরা বলবো যে অ্যাক্টিভ মিথিলিন গ্রুপটা তত বেশি অ্যাক্টিভ, মানে এই মিথিলিন গ্রুপের অ্যাক্টিভিটি আসলে এই হাইড্রোজেনটার অ্যাসিডিক নেচারের সঙ্গে সমানুপাতিক, বা ওইটাই হচ্ছে অ্যাক্টিভিটি। তো এইবার যদি এটা তাই হয় আর কি, তাহলে ধরো এখানে একটা OH মাইনাস একটা বেস এলো একটা বেস প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করলো, অ্যাসিড বেস একটা রিয়াকশন হচ্ছে, দিয়ে এই বন্ডটা যদি খুলে যায়, তাহলে এখানে একটা নেগেটিভ চার্জ হবে। তো CH3CO CH মাইনাস, অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ যদি একটা প্রোটন লস করে, হাইলি অ্যাসিডিক প্রোটন লস করবে, নেগেটিভ চার্জ তৈরি হলো। এবার এইটা হাইলি স্টেবল, এই কার্বন আয়নটা খুব স্টেবল। আমরা জানি যে কোনো অ্যানায়নকে
স্টেবিলাইজ করে কে? কোনো ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট। এবার এ কী করতে পারে? এইখানে রেজোনেন্স স্টেবিলাইজ হতে পারে, একটা আরএস তৈরি হবে। উল্টো দিকেও আরেকটা গ্রুপ আছে, তাহলে এদিক থেকেও রেজোনেন্স করে আরেকটা আরএস তৈরি করবে। সুতরাং এই যে উৎপন্ন কার্ভ অ্যানায়নটা, এইটা হাইলি স্টেবিলাইজড হচ্ছে থ্রু -m এফেক্ট, এই দুটো -m গ্রুপের কারণে। এবার যদি এটা স্টেবিলিটি পায়, তাহলে এই যে রিয়াকশানটা, অর্থাৎ এই যে বেসের সঙ্গে রিয়াকশান, এই রিয়াকশানটা ফরওয়ার্ড ডাইরেকশনে যাবে, অর্থাৎ এইটা তৈরি হবে অ্যানায়নটা। তাহলে এই হাইড্রোজেনটা যত বেশি অ্যাসিডিক হবে, তত অ্যাসিড বেস রিয়াকশান ফাস্ট হবে এবং তত রিয়াকশানটা ডান দিকে শিফট করবে। এবার দেখো, যদি ডান দিকে রিয়াকশান শিফট করে তাহলে কি হবে? এই যে এটা যেটা আমি লিখলাম, এটাকে আমি মানে এই যে দেখাচ্ছি যে এখান থেকে ও রেজোনেন্স করছে, করলে পরে যে আরএসটা তৈরি হবে সেইটা আগে লিখি। দেখো এখানে ও মাইনাস হয়ে গেল। এবার এই যে প্রোটনটা ও ফাইনালি লস করেছিল, এই প্রোটন লস করার ফলে এখানে তো একটা ওয়াটার মলিকিউল তৈরি হলো, H2O, OH মাইনাস আর H প্লাস জুড়ে গিয়ে। এবার এখানে সেই H2O মলিকিউলটা আবার রিয়াকশান করবে, মানে এই নেগেটিভ চার্জ দিয়ে ও কী করবে, যদি আমি নিশ্চয়ই এটা তোমার একটু চেনা চেনা লাগছে, এবার এখানে অ্যাটাক করবে এবং এই বন্ড খুলে যাবে আবার। অর্থাৎ ফাইনালি এখান থেকে আমরা কী পাবো? এখান থেকে আমরা পাবো যে এইচটা এখানে জুড়ে গেল, অর্থাৎ এই এনলটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা পেয়ে গেলাম এখান থেকে এনল। তার মানে এখান থেকে অ্যাক্টিভ মিথিলিন গ্রুপের ব্যাপারটা কী দাঁড়ালো? যে অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ সেটাই হবে যদি মিথিলিন গ্রুপের দুপাশে দুটো -m গ্রুপ থাকে। যদি তাই হয়, তাহলে অ্যাক্টিভ মিথিলিন গ্রুপের এই যে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভ কেন বলছি? ইন দ্য সেন্স যে ওর এই দুটো হাইড্রোজেন খুবই বেশি পরিমাণে অ্যাসিডিক। এবার যত এর অ্যাক্টিভিটি বাড়বে, তত তাড়াতাড়ি ও প্রোটন লস করবে, অর্থাৎ তত এই পার্টিকুলার কিটোনটা এনলের দিকে এগিয়ে যাবে। তাহলে আমরা এটা বলতে পারি, ফাইনালি কনক্লুশন আমরা এটা লিখতে পারি যে অ্যাক্টিভ মিথিলিন গ্রুপের অ্যাক্টিভিটি যত বাড়বে, মানে এই হাইড্রোজেনগুলোর অ্যাসিডিক নেচার যত বাড়বে, তত কিটো থেকে এনলে শিফট হওয়ার টেন্ডেন্সি বাড়বে, অর্থাৎ আমরা বলতে পারি যে স্টেবিলিটি অফ এনল বা পার্সেন্টেজ এনল কন্টেন্ট বৃদ্ধি পাবে। তাহলে অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ বা মিথাইলিন গ্রুপ কাকে বলবো? ইট ইজ আ মিথাইলিন গ্রুপ অ্যাটাচ টু টু -m গ্রুপস। এবার বলছে দিস -m গ্রুপস ইনক্রিজেস অ্যাসিডিক নেচার অফ CH2 গ্রুপ। কীভাবে ইনক্রিজ করে সেটা দেখালাম, যে উৎপন্ন কার্বন অ্যায়নটা স্টেবিলিটি পায়। সুতরাং দাস অ্যাক্টিভিটি অফ অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ ইজ ইটস অ্যাসিডিক নেচার। অ্যাসিডিক নেচারটাই হচ্ছে ওর অ্যাক্টিভিটি। তাহলে যত অ্যাসিডিক নেচার বাড়বে, তত অ্যাক্টিভ মিথিলিন গ্রুপটা বেশি অ্যাক্টিভ আমরা বলবো। আর যত বেশি অ্যাক্টিভ হবে অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ, তত ওই পার্টিকুলার কম্পাউন্ডটার পার্সেন্টেজ এনল কন্টেন্ট বাড়বে। এবার এইটার উপরে বেস করে আমরা এই 1,3-ডাইকিটোনের বাকি এক্সাম্পলসগুলোকে দেখব। দেখো এবার 5খানা কোয়েশ্চেন লিখে রেখেছি, প্রথম 5খানা আর কি এক্সাম্পলস। প্রথমটা হচ্ছে ওটাই যেটা আগে ছিল, এইটার রেসপেক্টে এবার বাদবাকিগুলোকে আমরা দেখব। তো দেখো সেকেন্ডটাতে কি হচ্ছে, এই গ্রুপটা যা ছিল সেটা এখানে ইনট্যাক্ট, কিন্তু বাঁ দিকের গ্রুপটা পাল্টে গেছে। এখানে ছিল CH3CO, তার বদলে হয়েছে এখানে HCO। ঠিক আছে, এবার HCO মানে এটা অ্যালডিহাইড, এটা কিটোন। অবভিয়াসলি আমরা বলতে পারি যে -m এফেক্ট কার বেশি? সেকেন্ড কেসটাতে -m এফেক্ট বেশি। কেন বেশি? কারণ এখানেও সাপোজ এখানে নেগেটিভ চার্জ তৈরি হলো, নেগেটিভ চার্জটাকে এই নেগেটিভ আমি লিখেই দেখাই একটুখানি আর কি। ধরা যাক এখানে নেগেটিভ চার্জ তৈরি হলো, অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ প্রোটন লস করেছে। তো এবার এইটা এই ডাইরেকশানে আসছে স্টেবিলিটি পাওয়ার জন্য। তো ইলেকট্রনের ফ্লো বাঁ দিকে হচ্ছে, আবার এই যে মিথাইল গ্রুপ, এই মিথাইলের এখানে প্লাস আই আছে, ফলে একটা এদিক থেকে সিগমা বন্ড বরাবর একটা ইলেকট্রন পুশ করছে এদিকে। তাহলে রেজোনেন্স স্টেবিলিটি পাওয়ার জন্য কার্বনের ইলেকট্রন যেদিকে যেতে চাইছে, আবার ইলেকট্রনের উল্টো দিকে একটা ফ্লো দিচ্ছে। তার ফলে এই ইলেকট্রনের যে ডিলোকালাইজেশন সেটা খানিকটা হ্যাম্পার্ড হচ্ছে, যেটা এখানে হচ্ছে না। তার ফলে এখানে অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ অ্যানায়ন তৈরি করার পরে সেই অ্যানায়ন আরও বেশি স্টেবল হচ্ছে, ফলে আরও বেশি এনলের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে পার্সেন্টেজ এনল কন্টেন্ট কার বেশি হবে? এখানে। ঠিক আছে, আমরা ওটা বলছিলাম যে অ্যাক্টিভ মিথিলিন গ্রুপের অ্যাক্টিভিটি যত বাড়বে, কীভাবে বাড়বে? -m এফেক্ট যত বাড়বে -m গ্রুপের, তত পার্সেন্টেজ এনল কন্টেন্ট বাড়বে। সুতরাং 1 নম্বরের থেকে 2 নম্বরে
পার্সেন্টেজ এনল কন্টেন্ট বেশি। 3 নম্বরটাতে আরও বেশি, কারণ এবার ডান দিকের এই মিথাইলটা যে কিনা এতক্ষণ এখানে প্লাস আই একটা দিচ্ছিল, সেটাও এখানে নেই আর। ঠিক আছে, এরপর দেখো, এরপর প্রথম কম্পাউন্ডের সঙ্গে ফোর্থটাকে কম্পেয়ার করো। এখানে একটা ফিনাইল গ্রুপ এসছে। এই ফিনাইল গ্রুপের প্রেজেন্সটা দুটো অ্যালডিহাইড গ্রুপের প্রেজেন্সের থেকেও বেশি ডমিনেটিং। ঠিক আছে, যদি আমাকে লিখতে হয়, আমি যদি 4 নম্বর কম্পাউন্ডটার এখানে ধরো এনল ফর্মটা যদি আঁকি, তাহলে পিএইচ সিও না, এইখানটায় ধরো এনোলাইজেশনটা হলো। ঠিক আছে, এবার এই কোনখানটায় এনোলাইজেশন হবে সেটাও একটা ফ্যাক্টর। যদি এইখানে এনোলাইজেশনটা হয় তাহলে এর এফেক্টটা দেখো, পিএইচ, তারপরে আচ্ছা পিএইচটাকেই আমি কি করব, অ্যাকচুয়ালি বেনজিন বলয়ের মতন করে আঁকি, তাহলেই ব্যাপারটা পরিষ্কার হবে। ঠিক আছে, সি, এখানে ওএইচ, তারপরে এখানে আচ্ছা এটা তো এইচ হবে, ভুল হয়ে গেছে, এটা সিএইচ, সিও, CH3। এইবার এই যে ফিনাইল গ্রুপ, এই ফিনাইল গ্রুপের প্রেজেন্সে একটা এক্সটেন্ডেড রেজোনেন্স হবে, অনেক বেশি বড় পরিমাণে একটা এক্সটেন্ডেড রেজোনেন্স। কীভাবে হবে দেখো, এইখান থেকে শুরু করে, মানে এই ইলেকট্রনটা এইখানে শিফট করবে, এই ইলেকট্রন শিফট করলো এইখানে। ঠিক আছে, এর ফলে এনল ফর্মটাকে দেখতে এরকম হবে। এখানে একটা পজিটিভ চার্জ এসে গেল, এটা ডাবল বন্ড, কি হচ্ছে, ডাবল বন্ড হয়ে গেল, এখানে OH হয়ে গেল, এখানে সিঙ্গেল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে O মাইনাস। তো এইরকম একটা ডাইপোলার সিস্টেম তৈরি হবে, সে কারণে এর স্টেবিলিটি অনেক বেশি হবে। দুটো মিথাইল গ্রুপে দুটো কি বলবো অ্যালডিহাইড গ্রুপের মাইনাস আম ইফেক্টের তুলনাতেও এই ফিনাইল গ্রুপের এক্সটেন্ডেড রেজোনেন্সের ইফেক্ট আরও বেড়ে যাবে। আর যদি দুদিকেই দুটো ফিনাইল গ্রুপ আসে, তাহলে তো আরোই এক্সটেন্ডেড রেজোনেন্স হওয়ার পসিবিলিটি আরও বেড়ে যাবে, কারণ তখন এনলটা এদিক থেকে হওয়াও যা ওই দিক থেকে হওয়াও ইকুইভ্যালেন্ট। সুতরাং পার্সেন্টেজ এনল কন্টেন্ট আরও বেশি হবে। তাহলে ফাইনালি আমরা এখান থেকে কনক্লুশন কী লিখব, যে পার্সেন্টেজ এনল কন্টেন্ট হচ্ছে 1 থেকে বেশি হচ্ছে 2, তারপরে 3, 4 and 5। ঠিক আছে, এক্সপেরিমেন্টালি দেখা যায় যে এটা প্রায়, আমরা এটা একটু আগে বললাম 76%, এটা 84% মতো হয়, এটা 89% মতো হয়, আর এটা 96% মতো এনল কন্টেন্ট। মানে এই 5টার কোনোটাতেই কিটো ফর্ম খুব বেশি পরিমাণে এক্সিস্ট করে না, এনলটাই বেশি। এবার ধরো এই 5টা এক্সাম্পলের মধ্যেই 4টে ধরো দিল যে এদেরকে পার্সেন্টেজ এনল কন্টেন্টের ইনক্রিজিং অর্ডারে সাজাও, তো তখন আমাদের এই ভ্যালু অবশ্যই মনে রাখতে হবে না, কিন্তু এই লজিকগুলো মনে রেখে আমাদেরকে আনসারটা করতে হবে। দেখো আরও 4টা এক্সাম্পল নিয়েছি। এক্সাম্পল 1টার সঙ্গে কম্পেয়ার করো, এখানে CH2 ছিল, একটা এইচ সরে গিয়ে একটা মিথাইল এসছে। এবার মিথাইল যদি আসে তাহলে কি হবে দেখো, আমি প্রথমে এটার এনলটা বানাচ্ছি, এনলটাকে বানিয়ে দিচ্ছি। দেখো CH3 CO, এখানে মিথাইল, এখানে ডাবল বন্ড, এখানে OH। ঠিক আছে, এবার খুব ভালো করে লক্ষ্য করো, এনল তো হলো, কিন্তু এনল হতে গিয়ে প্রথমে তো অ্যাক্টিভ মিথিলিন গ্রুপের এইচটা যাবে, এখানে নেগেটিভ চার্জ আসবে। এবার এই নেগেটিভ চার্জ দুপাশের -m গ্রুপ দ্বারা কি হচ্ছে, স্টেবিলাইজড হচ্ছে। কিন্তু এইখানে এই যে মিথাইলটা রয়েছে, এই মিথাইলের তো এখানে একটা প্লাস আই কাজ করছে। এই প্লাস আইটা কী করবে, এখানে যে মাইনাস চার্জ কার্বন আয়ন যেটা তৈরি হবে সেইটাকে ডিস্টেবিলাইজ করবে। প্লাস আই এফেক্ট অ্যানায়নের স্টেবিলিটি কমিয়ে দেয়। তাহলে এই যে স্টেবিলিটি কমিয়ে দিচ্ছে, তাহলে এখান থেকে এনলে কনভার্ট হওয়ার যে প্রসেসটা, সেইটাকে বাধা দিচ্ছে মিথাইলের প্লাস আই। সুতরাং পার্সেন্টেজ এনল কন্টেন্ট ফাইনালি কমে যাবে। এবার যদি এখানে মিথাইলের বদলে যখন শুধুই আরেকটা এইচ ছিল, তখন আমরা দেখছিলাম 76% হচ্ছিল এনল কন্টেন্ট। এই কেসটাতে আমরা দেখি অলমোস্ট 44% এনল কন্টেন্ট হয়। ঠিক আছে, এবার 76 থেকে 44 এনল কন্টেন্ট এতটাও কমে যাওয়ার পেছনে আবার একটু কারণ আছে, যে একটা মিথাইলের প্লাস আই কতটা
এফেক্টিভ যে 76% থেকে কমিয়ে 44% করে দিল? আসলে একটা মিথাইলের প্লাস আইটাই শুধু কারণ নয়, আরও কারণ আছে। কারণটা দেখো, এবার এটাকে আমি এইখানে উপরে লিখছি, যেরকমভাবে আমি আগের বার দেখিয়েছিলাম সেরকমভাবে দেখাচ্ছি। দেখো এখানে সি, তারপরে ডাবল বন্ডেড সি, এখানে ও, এখানে এইচ। এবার মুশকিলটা হচ্ছে যে এখানে হাইড্রোজেন বন্ড হচ্ছে ইন্ট্রামলিকুলার, সবই ঠিক আছে, কিন্তু কিন্তু এইখানকার যে মিথাইলটা আছে, এই যে মিথাইলটা, এই মিথাইলের সঙ্গে এই মিথাইলটা এবং এই মিথাইলটার একটা স্ট্রং একটা স্টেরিক হিন্ড্রেন্স হবে। এইখানে জায়গার অভাব হয়, ঠিক আছে? এই স্টেরিক হিন্ড্রেন্সের জন্য হাইড্রোজেন বন্ড থাকা সত্ত্বেও এই স্ট্রাকচারটা একটু আনস্টেবল হয়ে পড়ে। যদি ওদের মধ্যে ওখানে যদি জায়গার অভাবই হয়, তাহলে ওইভাবে একটা 6 মেম্বার রিং তৈরি হওয়াটাই মুশকিল। তারপর তো ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তো সেই কারণে হচ্ছে যে ওই স্টেরিক ফ্যাক্টরের কারণে, শুধুমাত্র প্লাস আই এর জন্য নয়, স্টেরিক ফ্যাক্টরের কারণে এতটা কমে গেল, 76 থেকে 44% হয়ে গেল। তাহলে বোঝাই যাচ্ছে এই যে গ্রুপটা মাঝখানে, মানে এই যে গ্রুপটা, এটার সাইজ যত বাড়বে তত ওখানে স্টেরিক হিন্ড্রেন্স বাড়বে, তত পার্সেন্টেজ এনল কন্টেন্ট কমতে থাকবে। এবার বুঝতেই পারছো, তাহলে মিথাইল, এখানে ইথাইল, তারপর এখানে টার্সিয়ারি বিউটাইল 8 নম্বরে, তাহলে ক্রমশ পার্সেন্টেজ এনল কন্টেন্ট কমতে থাকছে। এখানে তো আরোই কম, এখানে দেখো মিথাইলের বদলে এই দুটোও টার্সিয়ারি বিউটাইল, আবার এখানেও টার্সিয়ারি বিউটাইল। এটা তো একবারে আমরা বলি যে 100% এখানে কিটো ফর্ম এক্সিস্ট করে, এখানে এনল থাকেই না। তাহলে এবার এই 6, 7, 8, 9 এইটার যদি আমাকে ফাইনালি কনক্লুশন করতে হয় যে পার্সেন্টেজ এনল কন্টেন্ট, তাহলে কি হচ্ছে দেখো, 6 নম্বরটার সব থেকে বেশি, এই 44% সব থেকে বেশি। এখানে 31% মতো হয়, এগুলো আরও অনেক কমে যায়। তাহলে 6, তারপরে 7, 8, 9। আরও কিছু এক্সাম্পলস দেখো। এইবার আমরা কি করেছি, এই যে CH3CO গ্রুপ, এদিকে একটা -M গ্রুপ আছে, কিন্তু এই গ্রুপটা এবার চেঞ্জ করে দিয়েছি। দেখো COOET, ঠিক আছে, এটা একটা এস্টার গ্রুপ নিয়ে চলে এসেছি। এবার মুশকিলটা কী হচ্ছে দেখো, আমরা এখান থেকে আগে এনলটা বানাই। এনলটা বানালে আমরা বুঝতে পারবো যে এখানে সমস্যাটা কী হচ্ছে। OH CH CO OET। এবার প্রথম কথা হচ্ছে যে C ডাবল বন্ড O OET, এই যে গ্রুপটা, এই গ্রুপটাতে দেখো এই যে এনলটা, এই গ্রুপটার মুশকিলটা হচ্ছে কি, এখানে যে এনলটা তৈরি হলো, এই এনলটা যদি এক্সটেন্ডেড রেজোনেন্স করতে যায়, সেইটাকে বাধা দিচ্ছে ওই ওইটি গ্রুপটা, ওই দিকটা, মানে এই গ্রুপটা, ঠিক আছে? দেখো এই যে এনল, এ চাইছে এইখানে এসে রেজোনেন্স করতে, এইভাবে রেজোনেন্সটা করতে চাইছে, কিন্তু এদিককার যে ওইটি গ্রুপ, এটাও চাইছে যে এখানে দেবে লোন পেয়ারটা, আর তারপরে এই বন্ডটা খুলে দেবে। ফলে এখানে এই এক্সটেন্ডেড রেজোনেন্সের সঙ্গে ওইটি গ্রুপের রেজোনেন্স পরস্পরের সঙ্গে ক্ল্যাশ হয়ে যাচ্ছে। আমরা এটাকে বলছি ক্রস কনজুগেশন। এটাই হচ্ছে ক্রস কনজুগেশন। ক্রস কনজুগেশন হচ্ছে এমন একটা ফ্যাক্টর যেটা সিস্টেমের স্টেবিলিটি খুবই কমিয়ে দেয়, ঠিক আছে? তার ফলে এই যে পার্টিকুলার এনলটা, এইটার স্টেবিলিটি খুবই কমে যায়, এতটাই কমে যায় যেটা প্রায় 7.5% হয়ে যায় এনল কন্টেন্ট। এনল কন্টেন্ট কিন্তু একদম কমে গেল, মানে একদম কিটো ফর্মেই এটা ডমিনেট করে, ঠিক আছে? এইবার এইটার সঙ্গে যদি আমি বাকিগুলো কম্পেয়ার করি, দেখো এখানে একটা মিথাইল চলে এসছে। তাহলে এক তো এই এস্টার গ্রুপের জন্য ক্রস কনজুগেশন, সেই জন্য পার্সেন্টেজ এনল কন্টেন্ট এতটা কমে গেছে। এখানে যখন মিথাইল ছিল তখন ছিল 76%, ওইটি চলে এসছে 7%-এ নেমে এসছে। এইবার যদি এখানে মিথাইল আসে মাঝখানটাতে, সেই মিথাইলের আবার স্টেরিক হিন্ড্রেন্স হবে, সুতরাং আরও এনল কন্টেন্ট কমবে। মিথাইলের জায়গায় ইথাইল এলে আরও বড় গ্রুপ, আরও বেশি স্টেরিক ক্রাউডিং, এনল কন্টেন্ট আরও কমে যাবে, ঠিক আছে? তাহলে এই 10, 11, 12 যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা বলবো যে পার্সেন্টেজ এনল কন্টেন্ট হচ্ছে 10-এর বেশি, তারপরে 11, তারপরে 12, লাস্টটা 14। এটা লক্ষ্য করো, এখানে এই COOET গ্রুপ, এস্টার গ্রুপ দুদিকেই আছে, তো
তাহলে একদিকে এস্টার গ্রুপ এসে 7.5 হয়ে গেছে, দুদিকেই যদি আসে এটা তো আর মানে এনল হবেই না। এটা অলমোস্ট এক্সক্লুসিভলি 100% এটা কিটো ফর্মেই থাকে। ঠিক আছে, এইবার 13 নম্বরটা কোন পজিশনে যাবে দেখো, তাহলে 14টা এখানে গেল, 13টা কোথায় যাবে? 13র সঙ্গে কম্পেয়ার করো 10, বাকি সবই ঠিক আছে, শুধু এখানে একটা মিথাইল তার বদলে একটা ফিনাইল। ফিনাইল যদি আসে, আমরা একদম শুরুর দিকে দেখলাম ফিনাইল যদি আসে তাহলে কী হবে, যখন এখান থেকে তৈরি হবে কিটো, এখান থেকে যখন তৈরি হবে এনল, এরকম একটা পাবো আমরা। এবার এই এনলটাতে এই দিককার যে রেজোনেন্সটা সেইটা খানিকটা ব্যাহত হচ্ছে বটে ক্রস কনজুগেশনের জন্য, কিন্তু এই পাশে যদি একটা বেনজিন বলা হয়ে থাকে তার সঙ্গে আবার এক্সটেন্ডেড একটা রেজোনেন্স হবে। সুতরাং মিথাইল থাকাকালীন যতটা কমছিল এনল কন্টেন্ট ততটাও কমবে না। এইটার তুলনায় এখানে কিন্তু এখান থেকে যখন এনল তৈরি হবে সেটার কন্টেন্ট অনেক বেশি হবে বা স্টেবিলিটি বেশি হবে। তাহলে আমরা এই 13 নম্বরটাকে 10-এরও আগে রাখবো। আচ্ছা, এবার 1,3 ডাইকার্বনিল পরে এবার দু একটা ছোটোখাটো কোয়েশ্চেন দেখে নিই। দেখো, একটা কোয়েশ্চেন হচ্ছে যে এই কম্পাউন্ডটায় বলছে পার্সেন্টেজ এনল কন্টেন্ট হচ্ছে 0, মানে পুরোটাই কিটো ফর্মেই থাকে, এই ফর্মেই থাকে, কিন্তু এইখানটাতে বলছে যে 100% এটা এনলে কনভার্ট হয়। এবারের কারণ কি? দেখো, কারণটা খুবই সোজা, এনলটা বানালেই বোঝা যাবে। এখানে যদি এনল বানাতে গেলে কী করতে হবে? ধরো এখানে যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা চলে যাবে এখানে, এটা এখানে চলে যাবে, তাহলে এখান থেকে এনল তৈরি হয়ে যাবে। এনল যদি তৈরি হয় ওইচ হয়ে গেল। খুব ভালো করে লক্ষ্য করে, এটা একটা 4 পাই ইলেকট্রন সিস্টেম, তাই না, অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে অ্যান্টি অ্যারোমেটিক যদি কোনো সিস্টেম হয় সে কী করে আর স্টেবিলাইজড হবে? সে তো হাইলি আনস্টেবল। সেই কারণে এখানে এনলে কনভার্টই হয় না, এনলটা 0%। উল্টো দিকে এইখানে যদি আমি দেখি, ধরো এখানে একটা হাইড্রোজেন আছে, তো যে কোনো একটা C++ ও এখান থেকে এনোলাইজ করলো, তাহলে এনলটা যদি তৈরি হয়, অ্যাকচুয়ালি এটা তৈরি হয় না। এনল যদি তৈরি হয় তাহলে এখানে ডাবল বন্ড হয়ে গেল, এখানে OH হয়ে গেল, এখানে ডাবল বন্ডেড ও, আর এখানে যেমন ছিল তেমন রইল। এইবার এই পার্টিকুলার কম্পাউন্ডটার যে ডাইপোলার ভার্সনটা সেটা এমন দেখতে হয়, এখানে OH, এখানে O-, এখানে O-। এই বন্ড যদি ব্রেক করে তাহলে এখানে পজিটিভ চার্জ আসবে, এখানেও পজিটিভ চার্জ আসবে। ঠিক আছে, এইবার এই যে সাইক্লিক যে স্ট্রাকচারটা তৈরি হলো, এইটা একটা 2 পাই ইলেকট্রন সিস্টেম। ঠিক আছে, 2 পাই ইলেকট্রন সিস্টেম মানে হুকেলস রুল ফলো করে, এটা অ্যারোম্যাটিক কিনা, মানে সাইক্লিক কনজুগেশন হচ্ছে কিনা সেটা তোমাদের রেজোনেন্সের যা ধারণা সেইটা থেকে এরা চেক করতেও পারো। তো যেহেতু এটা অ্যারোম্যাটিক, সুতরাং এই সিস্টেম সম্পূর্ণরূপে এনলে কনভার্ট হবে এবং এই অ্যারোম্যাটিক সিস্টেমটা হাইলি স্টেবল। আচ্ছা, এবার স্টেবিলিটি অফ এনল সংক্রান্ত লাস্ট দুটো পয়েন্ট। প্রথমটা বলছে হোয়েন বোথ কিটো অ্যান্ড এনল ফর্ম আর অ্যারোম্যাটিক, দুটোই যখন অ্যারোম্যাটিক কিটো এবং এনল, তখন পার্সেন্টেজ কিটোটা বেশি হয়, ডমিনেট করে, মোর দ্যান 50% হয়। এবার কেন এটা হয়? দেখো, দুটোই যখন অ্যারোম্যাটিক, কিটো এবং এনল, দুজনেরই অ্যারোম্যাটিসিটি জনিত যে স্টেবিলিটি সেটা আছে, কিন্তু কিটোন ফর্মে যেহেতু আমরা দেখি যে পার মোলে 18 কিলো ক্যালোরি করে বন্ড এনার্জি বেশি, সেই ফ্যাক্টরটা এখানে ডমিনেট করে এবং কিটো ফর্ম এনল ফর্মের থেকে বেশি স্টেবল হয়। এখন এই যে এক্সাম্পলটা দেওয়া আছে এইখানে দেখতে পাচ্ছি, এটা একটা স্পেস টটোমার তৈরি হবে এখানে। তো এখানে যদি এনল তৈরি হয় তাহলে কি তৈরি হবে, মানে এই হাইড্রোজেনটা এখানে যাবে আর এইভাবে এখানটা উপরটা এনল তৈরি হবে। তো আমরা এরমভাবে লিখব, এখানে নাইট্রোজেন। ঠিক আছে, এই হয়ে গেল এনল ফর্ম। এবং আমি দেখতে পাচ্ছি যে এনল ফর্মে 6 পাই মানে 4n+2 ইলেকট্রন সিস্টেম অ্যারোম্যাটিক। এবার এই যে কিটো ফর্মটা, এটাও অ্যাকচুয়ালি অ্যারোম্যাটিক। এইটা অ্যারোম্যাটিক কীভাবে বুঝবো আমরা? আমি এই কার্ভড অ্যারোগুলো মুছে একটু অন্যরকমভাবে দেখাচ্ছি। দেখো কার্ভড অ্যারোটা, এই যে নাইট্রোজেন তার লোন পেয়ারটা যদি এইখানে ডোনেট করে তাহলে এইভাবে সিস্টেমটা কিন্তু অ্যারোম্যাটিসিটি লাভ করবে। কি হবে দেখো, এর যে আর একটা রেজোনেটিং স্ট্রাকচার সেটা কেমন হবে, এটা O- হয়ে গেল ওপরে, আর এই ডাবল বন্ডটা ছিল এইখানে, নাইট্রোজেনটা প্লাস চার্জ হলো, এখানে ডাবল বন্ড হলো, এখানে ডাবল বন্ড হলো। এখন এই সিস্টেমটাও 4n+2 অর্থাৎ অ্যারোম্যাটিক সিস্টেম। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিটো ফর্ম
এবং এনল ফর্ম দুটোই অ্যারোম্যাটিক, তাহলে এই ক্ষেত্রে পার্সেন্টেজ কিটোটা ডমিনেট করবে। ঠিক আছে, আর এই চারটে এক্সাম্পল হচ্ছে এমন এক্সাম্পল যেখানে এনল ফর্মটা অ্যারোম্যাটিক কিন্তু কিটো ফর্মটা অ্যারোম্যাটিক নয়। এখানে চারটেরই কিটো ফর্ম দেওয়া আছে, আমরা বুঝতেই পারছি কোনোটাই অ্যারোম্যাটিক নয়, প্রত্যেকটাই নন অ্যারোম্যাটিক। সেক্ষেত্রে বলছে যেহেতু শুধুমাত্র এনলটা অ্যারোম্যাটিক তাই পার্সেন্টেজ এনল কন্টেন্ট বেশি। তাহলে আমরা দেখে নিই এবার যে এইখানে এই প্রত্যেকটা কেসে এদের এনলটা আর কি অ্যারোম্যাটিক সেটা কীভাবে হচ্ছে। তো দেখো এখানে এই পার্টিকুলার হাইড্রোজেনটা অ্যানালাইজ করবে, তাহলে কি তৈরি হবে দেখো, এই দুটো তো ডাবল বন্ড যা ছিল এইটা যদি অ্যানালাইজ করে তাহলে এখানটা ডাবল বন্ড হবে, এখানটা ডাবল বন্ড হবে। ঠিক আছে, এই হাইড্রোজেনটা এইখানে যাবে এবং এইভাবে অ্যানালাইজ হবে। পাশেরটা দেখো এখানেও তাই, এই ডাবল বন্ডের জন্য যদি এই হাইড্রোজেনটা অ্যানালাইজ করে আর ওপরের ডাবল বন্ডের জন্য যদি এই হাইড্রোজেনটা অ্যানালাইজ করে, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানে OH হলে এখানে ডাবল বন্ড, আর এখানে OH হলে এখানে ডাবল বন্ড, আর এইটা তো ছিলই। দেখতে পাচ্ছি আমরা অ্যারোম্যাটিক পাচ্ছি এনল ফর্মটা, এটা ফেনল, এটা রিসোর্স এনল। এখানটাও আমরা দেখতে পাবো এই ডাবল বন্ডের জন্য যদি নিচের এই হাইড্রোজেনটা অ্যানালাইজ করে আর ওপরের ডাবল বন্ডের জন্য যদি এইটা অ্যানালাইজ করে, তাহলে আমরা দেখব যে এনল ফর্মটা কীরকম পাবো। এটা যদি OH হয় তাহলে এখানে ডাবল বন্ড, আর এখানে যদি OH হয় এটা ডাবল বন্ড, এটা তো ছিলই, আবারও অ্যারোম্যাটিক। তাহলে এনল ফর্ম অ্যারোম্যাটিক, কিটো ফর্ম নন অ্যারোম্যাটিক, সেক্ষেত্রে পার্সেন্টেজ এনল কন্টেন্ট বেশি। এখানেও তাই, যদি আমরা দেখি যে এই নিচের ডাবল বন্ডের জন্য এই হাইড্রোজেনটা অ্যানালাইজ করে আর উপরেরটার জন্য এইটা, তাহলে আমরা একটা এরকম কম্পাউন্ড পাবো, এটা OH এবং এটাও OH। ঠিক আছে, এই ডাইহাইড্রক্সি কম্পাউন্ডগুলো, ডাইহাইড্রক্সি বেনজিন, ঠিক আছে, বা এই 1,3, 1,4 বা 1,2 মানে যদি ফেনল হয় আর কি এগুলো, তাহলে এই প্রত্যেকটা কেসে আমরা দেখব যে এনল ফর্মটা বিইং অ্যারোম্যাটিক ইজ মোর স্টেবল দ্যান কিটো ফর্ম। কিন্তু এইখানে আর একটা এক্সেপশনাল কেস আছে, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 5 নম্বর এক্সাম্পল, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যদি আমরা দেখি যে কিটো ফর্মে যদি এরকম হয় 3খানা সি ডাবল বন্ড ও, এগুলোতে যেমন একটা বা দুটো করে ছিল, যদি 3টে সি ডাবল বন্ড ও হয়, এবং এই ক্ষেত্রে যদি আমরা যদি এনল ফর্মটা যদি দেখি, তাহলে দেখো 3টে হাইড্রোজেন, 3টে কার্বনে 3টে হাইড্রোজেন আছে এনোলাইজেবল, তো প্রত্যেকটা সি ডাবল বন্ড ও তার পাশের একটা H দ্বারা এনোলাইজড হবে, এবং তখন এই প্রত্যেকটা সি ডাবল বন্ড ও হয়ে যাবে OH, এটার নাম ফ্লুরোগ্লুসিনল বা 1,3,5 ট্রাইহাইড্রক্সিবেনজিন। ঠিক আছে, তো এই হয়ে গেল কম্পাউন্ড। আমরা দেখতে পাচ্ছি এইখানেও এনল ফর্মটা অ্যারোম্যাটিক অবশ্যই, কিন্তু কিটো ফর্মটা অ্যারোম্যাটিক নয়, তার মানে এই রুলের আন্ডারেই আসবে। কিন্তু এইখানে এক্সেপশনালি পার্সেন্টেজ এনল ফর্মটা ডমিনেট করে না, এই কিটো ফর্মটা পার্সেন্টেজ কিটো এখানে গ্রেটার দেন পার্সেন্টেজ এনল হয়। এবার এটার কারণ হচ্ছে যে যেহেতু এখানে 3টে সি ডাবল বন্ড ও আছে, 3টে সি ডাবল বন্ড ও এর জন্য বন্ড এনার্জি এতটাই বেড়ে যায় যে সেটা এই অ্যারোম্যাটিসিটি জনিত যে স্টেবিলিটি সেইটাকেও ওভারকাম করে যায়, তার থেকেও বেশি স্টেবিলিটি পায় এটা। ঠিক আছে, এবার এইটা তো আমরা এক্সপ্লেইন করছি, অ্যাকচুয়ালি এটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, আমরা NMR স্টাডি থেকে বুঝতে পারি যে এই পার্টিকুলার কম্পাউন্ডে কিটো ফর্মটাই বেশি ডমিনেট করে। সুতরাং এই হচ্ছে আমাদের স্টেবিলিটি অফ এনল বা পার্সেন্টেজ এনল কন্টেন্ট সংক্রান্ত যাবতীয় আলোচনা। টটোমেরিজমের আন্ডারে আমরা লাস্ট যেটা পড়ছি সেটা হচ্ছে যে টটোমেরিজম ইন আনসিমেট্রিক্যাল আলফা হাইড্রক্সি কিটোন, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। আলফা হাইড্রক্সি কিটোন অর্থাৎ দেখো এই যে কিটোন গ্রুপ, তার ঠিক পাশের কার্বনটা আলফা কার্বন, এই আলফা কার্বনে একটা হাইড্রক্সি গ্রুপ আছে। এই ধরনের কম্পাউন্ড সবসময় কী করে, এই কিটোন গ্রুপটা এবং CHOH গ্রুপটা মানে হাইড্রক্সি গ্রুপটা এরা এক্সচেঞ্জ হয়ে যায়, ইন্টারচেঞ্জ করে পজিশন। দেখো লাল রঙের কার্বনটার সঙ্গে ছিল কিটোন গ্রুপ, ওটার সঙ্গে হয়ে গেছে হাইড্রক্সি, আর নীল রঙের কার্বনটার সঙ্গে ছিল হাইড্রক্সি গ্রুপ, ওটার সঙ্গে হয়ে গেছে কিটোন। এবার এই দু প্রান্তের যে গ্রুপ দুটো আছে, এই গ্রুপ দুটো যদি আলাদা হয় তাহলে আমরা এই এক্সচেঞ্জটা বুঝতে পারবো। যদি এই আর গ্রুপটা যদি মিথাইল হয় তাহলে এক্সচেঞ্জ হবে, কিন্তু আমরা সেটা এক্সপেরিমেন্টালি প্রুফ করতে পারবো না, কারণ মিথাইল আর মিথাইল যদি দুদিকেই সেম থাকে তাহলে তো চেঞ্জ হয়ে যা হবে কম্পাউন্ডটা তো একই তো হবে।
হ্যাঁ, এখন যদি মিথাইলের কার্বনটা যদি আমরা C14 লেভেল করে দিই তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আলাদা কম্পাউন্ড তৈরি হলো বা এক্সচেঞ্জটা হলো। সেই কারণে আমি একদিকে মিথাইল রেখেছি আর একদিকে আলাদা একটা অন্য, মানে এই আর গ্রুপটা হচ্ছে এনি অ্যালকিল গ্রুপ আদার দেন মিথাইল, বা যদি মিথাইলও হয় তাহলে উইথ C14 লেভেলিং। এবার এটা কেন হয় বলছে, দিস অকার্স বিকজ আলফা কার্বন হ্যাজ অ্যান এনোলাইজেবল হাইড্রোজেন অ্যাটম। এই যে আলফা কার্বনে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা এনোলাইজ করে, অ্যান্ড দিস এক্সচেঞ্জ অকার্স থ্রু এনোলাইজেশন। কীভাবে হয় দেখি এনোলাইজেশনের মাধ্যমে। দেখো CH3CO, এই কার্বনে হাইড্রক্সি আছে, এখানে এই যে এইচটা, এই এইচটা হচ্ছে এনোলাইজেবল। তাহলে এই এইচটা যদি এইখানে চলে আসে তাহলে এনল তৈরি হবে। এনল যদি তৈরি হয় তাহলে কেমন দেখতে লাগবে এনলটাকে, এখানে OH লিখলাম, ঠিক আছে, এটা ডাবল বন্ড হয়ে গেল। এই নিচে একটা OH অলরেডি ছিল, OH লিখলাম, এদিকে লিখলাম আর। খুব ভালো করে লক্ষ্য করো, এরা তো ইকুইলিব্রিয়ামে আছে, এনলটা তো আবারও কিটোতে ব্যাক করে আসবে যেহেতু ইকুইলিব্রিয়াম আছে, এবং যেহেতু আমরা এর আগে পড়েওছি যে যদি মোনোকার্বনিল যদি কম্পাউন্ড হয় তাহলে সেখানে কিটো ফর্মটাই ওপেন চেন কম্পাউন্ডে অনেক বেশি পরিমাণে এক্সিস্ট করে। অর্থাৎ এই এনলটা আবার ব্যাক টু কিটো আবার আসবে। এবার কিটোতে ফেরত আসার জন্য কি হবে দেখো, যে C ডাবল বন্ড O থেকে OH হলো, এই যে হাইড্রোজেনটা, এ আবার ব্যাক করে আসতে পারে আগের পজিশনে। এই যদি এখানে ব্যাক করে আসে এবং এটা যদি ঘুরে যায় এখানে, তাহলে ফাইনালি আমরা যে পার্টিকুলার কম্পাউন্ড থেকে শুরু করেছিলাম আমরা সেইখানেই ফিরে এলাম। কিন্তু ভালো করে লক্ষ্য করো, আমাদের কিন্তু আরও একটা OH গ্রুপ আছে, যেটা কিনা আবার যখন এই এনলটা কিটোতে আসবে তখন এই হাইড্রোজেনটা ব্যাক করতে পারে। এই হাইড্রোজেন যদি এইখানে ব্যাক করে তাহলে আমরা কি পাবো দেখো, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে CH3C। এবার এই উপরের OH-টা আর কোনো রিয়াকশানে অংশ নেয়নি, এইটা সিঙ্গেল বন্ড হয়েছে, এখানে কার্বন আয়ন হবে এবং তারপর এখানে প্রোটনেশন হবে, তো এটা CH হয়ে গেল, আর এইখানটায় ডাবল বন্ড হয়ে গেল। তাহলে এবার এই যে কম্পাউন্ডটা পেয়ে গেলাম এটাই হচ্ছে আমাদের এই ডান দিকের কম্পাউন্ডটা, ঠিক আছে। তাহলে আলফা হাইড্রক্সি কিটোন এনোলাইজেশন হলো, এনল তৈরি হলো, এনল যখন আবার ব্যাক টু কিটো যখন আসতে চাইবে তখন দুটো পসিবিলিটি সম্ভব, এটাও সম্ভব এটাও সম্ভব, ঠিক আছে। অর্থাৎ এইটা যদি তৈরি হয় তাহলে আমরা বলবো যে এরা এই কম্পাউন্ডে কনভার্ট হয়ে গেল, অর্থাৎ কিটোন গ্রুপ এবং হাইড্রক্সি গ্রুপের ইন্টারচেঞ্জ হয়ে গেল। তাহলে এইবার আমাদের ফাইনালি যখন আমরা রিয়াকশানে যখন ইকুইলিব্রিয়ামে চলে আসবে তখন এই পার্টিকুলার কিটোনটা এবং এইটা অর্থাৎ স্টার্টিং মেটেরিয়ালটা, এই দুটো একসঙ্গে সিস্টেমে এক্সিস্ট করবে। তাই জন্য এই দুটোর মধ্যে এখানে ইকুইলিব্রিয়াম রিভার্সিবল সাইন দেখানো হয়েছে। অর্থাৎ যে কোনো আলফা হাইড্রক্সি কিটোন কী করবে, যদি আলফা কার্বনে যদি হাইড্রোজেন থাকে এনোলাইজেবল, হাইড্রোজেন থাকলেই সেটা এনোলাইজেবল হবে। তো যদি এই আলফা কার্বনে হাইড্রোজেন না থাকে, যদি এখানে এর বদলে একটা মিথাইল আছে, তাহলে আর এইসব হবে না, কারণ এনোলাইজেশনের থ্রু দিয়েই প্রসেসটা ঘটছে। এবার এইটার একটা খুব ভালো অ্যাপ্লিকেশান আমরা দেখব, সেটা হচ্ছে যে আমরা বায়োমলিকিউল চ্যাপ্টারে আমরা এর অ্যাপ্লিকেশান দেখি, যেটা এই এক্সাম্পলটা আমি এখনই এখানে বলবো। তো এবার কথা হচ্ছে যে এইখানে অন্য যে কোনো গ্রুপ থাকলেও এই ঘটনা ঘটে আর কি। আরও একটা দুটো এক্সাম্পল যদি তার আগে দিয়ে নিই, এটা যদি আমাদের 1 নম্বর এক্সাম্পল হয়, তো যদি এখানে মিথাইলের জায়গায় PH গ্রুপও থাকে, ধরো এরকম একটা কম্পাউন্ড আছে CHOH, আর এখানে ধরো মিথাইল আছে। আমি বলছি এইটাকে যখন অ্যাসিড মিডিয়ামে অথবা ক্ষারীয় মাধ্যমে রাখা হবে তখন এখানেও কিন্তু এই সিমিলার এক্সচেঞ্জটা আমরা দেখতে পারবো, ঠিক আছে। এরকম আরও অনেক এক্সাম্পল দেওয়া যায়। তো মেন যে এক্সাম্পলটার উপর আমরা ফোকাস করতে চাইছি সেইটা আমি দেখাচ্ছি এখন। দেখো থার্ড এক্সাম্পল, আবারও একটা আমি আলফা হাইড্রক্সি কিটোন নিচ্ছি। এইবার ডিফারেন্সটা হচ্ছে এই যে আলফাতে OH আছে, আলফা হাইড্রক্সি। এইবার স্পেশালাইজেশনটা হচ্ছে এখানে যে আলফা কার্বনটা হচ্ছে একটা টার্মিনাল কার্বন, মানে এরপরে আর চেনটা এক্সটেন্ড হয়নি। তাহলে একটা স্পেশাল টাইপের আলফা হাইড্রক্সি কিটোন যেখানে আলফা কার্বনটা হচ্ছে টার্মিনাল কার্বন। এইবার কি হবে খুব ভালো করে লক্ষ্য করো, এইখানে যদি এনোলাইজেশন হয় তাহলে CH3 এটা হয়ে যাবে OH, এখানে হয়ে যাবে ডাবল বন্ড CH, আর এখানে হয়ে যাবে OH। এরপর যখন আবার এটা ব্যাক টু কিটো যখন আসতে চাইবে,
এবার যদি এই হাইড্রোজেনটা যদি আসে তাহলে তো ওই এটাই আগেরটাই তৈরি হবে, কিন্তু এই হাইড্রোজেনটা যদি যায়, যেটা আমি আগের এক্সাম্পলেও দেখালাম, তাহলে কি হচ্ছে দেখো, খুব ভালো করে লক্ষ্য করো। এই হাইড্রোজেনটা যদি এইখানে যায়, তখন যেটা তৈরি হবে খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে এটা ডাবল বন্ড ও হয়ে গেল, আর এই কার্বনে একটা এইচ আছে এখানে, ঠিক আছে। কি হলো এখানে দেখো, একটা অ্যালডিহাইড হয়ে গেল, ছিল আলফা হাইড্রক্সি কিটোন, হয়ে গেল আলফা হাইড্রক্সি অ্যালডিহাইড। তাহলে আমরা লিখছি এখানে আলফা হাইড্রক্সি অ্যালডিহাইড। আমরা যখন কার্বনিল কম্পাউন্ডস পড়বো, এরপরে অ্যালডিহাইড কিটোন যখন পড়বো, তখন আমরা দেখব যে অ্যালডিহাইড এবং কিটোনগুলোর মধ্যে আমরা পার্থক্য করি একটা পার্টিকুলার রিয়েজেন্ট দিয়ে, যেটাকে বলা হয় টলেন্স রিয়েজেন্ট। টলেন্স রিয়েজেন্টের সঙ্গে বিক্রিয়া করতে পারে অ্যালডিহাইডসগুলো, কিটোনসগুলো পারে না। অর্থাৎ এই পার্টিকুলার কম্পাউন্ডে আমি যদি টলেন্স রিয়েজেন্ট যদি মেশাই, তাহলে আমরা দেখব যে সিলভারের প্রেসিপিটেট পড়ে, গ্রে কালারের, ঠিক আছে, গ্রে কালারের সিলভারের প্রেসিপিটেশন হয়, অথবা আমরা এটাকে অনেক সময় বলি সিলভার মিরর। আমাদের এটা অর্গানিক কেমিস্ট্রির যে প্র্যাকটিক্যাল আমাদের করতে হয় ক্লাস 12-এ, সেখানে আমাদের সিলেবাসে আছে। এটা অ্যালডিহাইডের টেস্ট হচ্ছে এই টলেন্স রিয়েজেন্ট মিশিয়ে টেস্টটা করাতে হয়, যে টেস্টটা অ্যালডিহাইডগুলো দেয়, কিটোনসগুলো দেয় না। কিন্তু যদি কিটোনটা এরকম হয়, আলফা হাইড্রক্সি কিটোন উইথ টার্মিনাল পজিশানে হচ্ছে আলফা কার্বনটা, সেক্ষেত্রে যেই আমি এই 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 আলফা হাইড্রক্সি কিটোনটাকে আমি যখন এর সলিউশন বানাবো, সলিউশানে ওটা কী হবে, তার অ্যালডিহাইড ফর্মের সঙ্গে ইকুইলিব্রিয়ামে চলে আসবে, এবং সে কি করবে, এই সিলভার মিরর দেবে। অর্থাৎ কিছু কিছু কিটোনস যারা কিটোন হওয়া সত্ত্বেও টলেন্স রিয়াকশান করে, তারা কারা? তারা হচ্ছে এমন আলফা হাইড্রক্সি কিটোন যেখানে আলফা কার্বনটা হচ্ছে টার্মিনাল কার্বন। তাহলে এইটা যদি আমি এখানে একটা কনক্লুশন হিসেবে লিখে রাখি, যে আলফা হাইড্রক্সি কিটোনস with in which alpha carbon is the terminal carbon, is a terminal carbon atom, then that compound gives positive tolerance test. পজিটিভ টলেন্স টেস্ট মানেই হচ্ছে টলেন্স রিয়েজেন্টের সঙ্গে ও রিয়াকশান করে। তাহলে আমরা যদি নর্মালি এইরকম জেনে রাখি যে অ্যালডিহাইডগুলো টলেন্স রিয়েজেন্টের সঙ্গে রিয়াকশান করে, কিটোনগুলো করে না, ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু তার যে কিছু এক্সেপশানসও আছে সেইগুলো আমাদের মাথায় রাখতে হবে। এইটারই আমরা অ্যাপ্লিকেশান পড়বো কোথায়? বায়োমলিকিউল চ্যাপ্টার, যেটা হচ্ছে আমাদের এখানকার লাস্ট এক্সাম্পল। সেটা হচ্ছে, দেখো আমরা একটা এরকম কম্পাউন্ড নিই, CH2OH, সিঙ্গেল বন্ড C ডাবল বন্ডও, তারপরে এখানে 3খানা কাইরাল কার্বন থাকে, ঠিক আছে, এবং ফাইনালি একটা CH2OH থাকে নিচে, আর এইটা দেখতে এরকম হয় কনফিগারেশন। এই পার্টিকুলার কম্পাউন্ডটা আমাদের খুবই পরিচিত, এটার নাম হচ্ছে ফ্রুক্টোজ, ঠিক আছে, ডি ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ আমরা জানি, গ্লুকোজ, ফ্রুক্টোজ ইত্যাদি। তো ফ্রুক্টোজ হচ্ছে এমন একটা কি বলবো মনোস্যাকারাইড যেখানে কিটোন গ্রুপ থাকে, কিন্তু ইন্টারেস্টিংলি এটা এমন একটা কিটোন গ্রুপ, যে সমস্ত মনোস্যাকারাইডে থাকে আমাদেরকে কিটোজ বলি, আমরা পরে জানবো এগুলো, কিন্তু এটা এমন একটা কিটোন যে কিটোনের আলফা পজিশনে, আলফা কার্বনে হাইড্রক্সি গ্রুপ আছে। দেখো এদিকেও এর রেসপেক্টে এই কার্বনটাও আলফা কার্বন, যেখানেও একটা হাইড্রক্সি গ্রুপ আছে, কিন্তু আমাদের ফোকাস হচ্ছে ওই জায়গাটায় যে আলফা হাইড্রক্সি মানে আলফা কার্বনটা হচ্ছে টার্মিনাল কার্বন। যদি হয় তাহলে কি হবে, তাহলে এ সলিউশনে অ্যালডিহাইডে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো কী করে হয় সেটা দেখো একটু। তাহলে এখান থেকে আমি আর এনল ফর্মটা লিখছি না, এনলটা আবার যখন ব্যাক টু কিটো হবে তখন এই হাইড্রক্সি থেকে হতে পারে,
যেটা নিয়ে আমাদের ইন্টারেস্ট নেই, আমাদের ইন্টারেস্ট হচ্ছে টার্মিনাল কার্বনটা থেকে। তো টার্মিনাল কার্বনটা কী হবে দেখো, আগে আমি নিচের পোর্শনটা লিখে দিই যেখানে কোনো কনফিউশন নেই। এটা CH2OH, এখানে OH OH H, এখানে OH। দেখো এই যে পার্টিকুলার কার্বনটা, এই যে C, এইটা হয়ে যাবে CHOH, তাই তো? C ডাবল বন্ড ওটা হয়ে যায় CHOH, আর ওপরে যেটা আছে সেইটা হয়ে যায় C ডাবল বন্ড ও। এবার C ডাবল বন্ড ও তো হবে, কিন্তু একটা এইখানে দুটো H আছে, তাহলে একটা H পড়ে থাকবে, আর যদি একটা C ডাবল বন্ড ও হয়, তার মানে এই টার্মিনালটা কি হয়ে গেল, অ্যালডিহাইড হয়ে গেল। এইবার এই যে দেখো প্রত্যেকটা কার্বনের কিন্তু কাইরাল কার্বনের কনফিগারেশন কিন্তু ফিক্সড, কিন্তু এই জায়গাটায় আমি কনফিগারেশনটা ফিক্সড লিখিনি। মানেটা কি, মানে এখানে OH-টা দেখো OH আর H, একদিকে H একদিকে OH, তা দুটো অপশান হতে পারে এখানে, আইদার ডান দিকে OH বাঁ দিকে H, অথবা উল্টোটা। তো সেইটার উপর বেস করে দুটো কনফিগারেশন হয় এখানে, এবং আমরা দুটো কম্পাউন্ড পাই এখানে, ঠিক আছে? যখন OH ডান দিকে থাকে তখন আমরা সেটাকে বলি গ্লুকোজ, আর যখন OH বাঁ দিকে থাকে তখন সেটাকে আমরা বলি ম্যানোজ, ঠিক আছে? তাহলে এইবার কি হলো, অ্যাকুয়াস সলিউশনে ফ্রুক্টোজ, গ্লুকোজ, ম্যানোজ তিনজন একসঙ্গে রয়েছে অ্যাকুয়াস সলিউশন। যখনই আমি একটা ফ্রুক্টোজ নেব, কেবলমাত্র ফ্রুক্টোজ নিয়ে সলিউশন বানালাম, সঙ্গে সঙ্গে কী করবে, ও ইকুইলিব্রিয়ামে চলে যাবে এবং ফ্রুক্টোজ, গ্লুকোজ, ম্যানোজ তিনজনের একটা মিক্সচার তৈরি হবে, ওই সলিউশনে তিনজনই এক্সিস্ট করবে। এবার নর্মালি আমরা কি ভাববো, যেহেতু এটা কিটোন তাই এটা টলেন্স রিয়েজেন্টের সঙ্গে টেস্ট দেবে না, কিন্তু যেহেতু ও অ্যাকুয়াস সলিউশনে অ্যালডিহাইডও তৈরি করে ফেলেছে, গ্লুকোজ বা ম্যানোজ, সুতরাং টলেন্স টেস্ট দেবে এটার মতন, ঠিক আছে? এইবার কার্বোহাইড্রেটদের মধ্যে যারা টলেন্স রিয়েজেন্টের সঙ্গে রিয়াকশান করে আমরা তাদেরকে বলি রিডিউসিং সুগার, বিজারক সুগার। আর যারা রিয়াকশান করে না টলেন্সের সঙ্গে আমরা তাদেরকে বলি নন রিডিউসিং সুগার, ঠিক আছে? যেমন সুক্রোজ বা চিনি, এটা হচ্ছে এমন একটা সুগার যেটা নন রিডিউসিং, আমরা ডিটেলে পড়বো বায়োমলিকিউল চ্যাপ্টারে। এবার পরীক্ষায় কোয়েশ্চেনটা আসে যে ফ্রুক্টোজ যে কিনা এমন একটা কার্বোহাইড্রেট যেখানে কিটোন গ্রুপ আছে, তা সত্ত্বেও ওটা কেন রিডিউসিং সুগার, সেটা কারণ বলো। তখন আমাদের এই পুরো জিনিসটা এক্সপ্লেন করতে হয়, যেহেতু এটা এমন একটা কিটোন, এমন একটা আলফা হাইড্রক্সি কিটোন যে কার্বনের আলফা কার্বনটা যার সঙ্গে কিনা হাইড্রক্সি আছে সেটা টার্মিনাল, সেই কারণে এটা থ্রু এনোলাইজেশন এটা অ্যালডিহাইডে কনভার্ট হয়, অর্থাৎ গ্লুকোজ এবং ম্যানোজে কনভার্ট হয়। ফলে সেগুলো যেহেতু অ্যালডিহাইড, সুতরাং টলেন্স টেস্ট তো অবশ্যই দেবে। ক্লিয়ার? বোঝা গেল আশা করা যায়। এইখানে আমরা আমাদের টটোমেরিজম টপিকটা কমপ্লিট করলাম। তাহলে আজকে আমাদের স্ট্রাকচারাল আইসোমেরিজম শেষ হলো। নেক্সট ভিডিওতে আমরা স্টিরিও আইসোমেরিজম শুরু করব। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও, নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো যাতে করে নোটিফিকেশানস পেতে পারো। আমরা ধীরে ধীরে আমরা প্রায় অলমোস্ট মোর দ্যান 50% অফ নিট অর জেই সিলেবাস কমপ্লিট করে ফেলেছি। আগামী আর কয়েক মাসের মধ্যে আমরা পুরো সিলেবাসটাই কমপ্লিট করে আনবো, এই আশা রাখছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে উইথ স্টিরিও আইসোমেরিজম। টাটা।